সবার প্রথমেই জ্বালিয়ে নিয়েছিলাম একটা ঘিয়ের প্রদীপ আমার মেয়ের নামে, যাকে বলে নীলের বাতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি শেয়ার করব নীল ষষ্ঠীর দিন আমি কিভাবে ভোলে বাবার পুজো করলাম। নীল ষষ্ঠীর পুজো তোমরা সকলেই জানো সন্তানের মঙ্গল কামনায় করা হয়। আমার মেয়ের 1 বছর পূরণ হয়ে গেছে, কিন্তু প্রথম বছর যে বছরও হয়েছিল সেই বছর নীল পুজো করার সুযোগ আমি পাইনি, কারণ আমার হাজব্যান্ডের ঠাকুমা সেই সময় মারা গেছিলেন। তো এই বছর আমি নীল পুজো প্রথম করার সুযোগ পেলাম। কলকাতায় সচরাচর দেখি নীল পুজোর দিন ভোলে বাবার মন্দির প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এখানে গুয়াহাটিতে যেখানে এখন আমরা আছি সেখানে ভোলে বাবার মন্দিরে গিয়ে দেখলাম একদমই ফাঁকা। আমাদের বাড়ির কাছাকাছি যে মন্দিরটা আছে সেখানেই চলে গেছিলাম, আর গিয়ে দেখলাম পুরো মন্দিরটাই ফাঁকা, কেউ নেই। একটু প্রথমে অবাক লেগেছিল, কিন্তু তারপরে ফাঁকা মন্দির পেয়ে ভোলে বাবাকে একদম নিজের মতন করে খুব শান্তিতে পুজো দিতে পেরে মনটা খুবই আনন্দে ভরে গেছিল। সারাদিন আমি আমার হাজব্যান্ড দুজনেই উপোস ছিলাম। সন্ধেবেলা যেহেতু নীলের বাতি দিতে হয় তাই একদম চলে গেছিলাম সন্ধেবেলা। শুনেছিলাম নাকি 7:45 থেকে 7:30 মধ্যে নীলের বাতি দেওয়ার খুব ভালো একটা যোগ আছে, তো সেই সময় আমরা পুজো দিতে গেছিলাম। কিন্তু তার আগে আমার ঘরে যে প্রতিষ্ঠিত ভোলে বাবা আছে ওনাকেও ভালো করে পুজো দিয়ে ওনার কাছে একটা নীলের বাতি জ্বালিয়ে তারপরেই আমরা মন্দিরে গেছিলাম। আর তোমরা তো সবাই জানো এখানে আমার সব কিছু একা হাতেই করতে হয়, তাই মন্দিরে যাওয়ার আগে মেয়েকে ভালো করে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে গেছিলাম, যাতে রাস্তায় বেরিয়ে ওর যেন কোনো রকমের অসুবিধা না হয়। যতই সামনে মন্দির হোক, মন্দিরে গেলে কখন কি সময় লেগে যায় আমরা তো কেউ জানি না, সেই জন্য যাতে কোনো অসুবিধা না হয় মেয়েকে আগে ভালো করে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরেই আমরা মন্দিরে গেছিলাম। আর এবার শেয়ার করি ভোলে বাবার মন্দিরে গিয়ে আমি ভোলে বাবাকে কীভাবে পুজো দিলাম। সবার প্রথমে আমি ভোলে বাবাকে চন্দন দিয়ে প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঘর থেকে যে চরণামৃতটা তৈরি করে নিয়ে গেছিলাম সেটা ভোলে বাবাকে অর্পণ করেছিলাম। চরণামৃত তৈরি করার যে নিয়মটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চরণামৃত তৈরি করার জন্য সবার প্রথমে দিতে হবে মধু। যতটা মধু দেবে তার থেকে ডবল পরিমাণে দিতে হবে ঘি, তার থেকে ডবল পরিমাণে দিতে হবে চিনির রস। চিনির রস না পেলে চিনি দিয়ে দেবে। তার থেকে ডবল পরিমাণে দিতে হবে মিষ্টি দই, আর তার থেকে ডবল পরিমাণে দিতে হবে দুধ। এইভাবে সব কিছু উপকরণ একসাথে মিলিয়ে ভালো করে গুলিয়ে নেবে। গোলানোর জন্য আঙুল কখনোই ব্যবহার করবে না, কোষাকুষি বা অন্য কিছু চামচ ব্যবহার করবে ঠাকুরের ব্যবহৃত। এইভাবে তোমরা চরণামৃত তৈরি করতে পারো। আর আমি ওতে মিলিয়ে দিয়েছিলাম একটু সিদ্ধি। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে ফলো করো, আমি কিন্তু প্রথমে একদম শিবের মাথায় জল ঢালি না। প্রথমে ডান দিক যেখানে গণেশের স্থান, তারপরে বাঁ দিক যেখানে কার্তিকের স্থান, তারপরে চোঙের মাঝের অংশ যেখানে অশোক সুন্দরী মানে শিব ও পার্বতীর যে কন্যা তার অবস্থান, এবং জলধারীর পেছনে যেখানে মা পার্বতীর অবস্থান সেখানে জল দিয়ে তারপরেই আমি শিবলিঙ্গের মাথায় জল ঢালি। শিব পুজো করার সময় যদি একসাথে তোমরা শিব পরিবারের পুজো করো তাহলে তোমাদের পুজোটা অনেক বেশি এফেক্টিভ এবং ফলদায়ী হবে। আর ভোলে বাবাকে এখানে আমি একটা গোটা শিশালা কাঁচা আমও অর্পণ করেছিলাম অন্য ফলের সাথে, কারণ এই নিয়মটা আমাদের বাড়িতে দেখে এসেছিলাম মাকে করতে, আমি এটাই জানি, তো এটা আমিও ফলো করলাম। তোমাদের কি কি নিয়ম আছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমার পুজোর পরে আমি একটু মেখে দিয়েও ঠাকুরকে ফুল অর্পণ করিয়ে দিয়েছিলাম, আর আমার পরে আমার হাজব্যান্ডও পুজো দিয়ে নিয়েছিল, কারণ আমি আমার হাজব্যান্ড দুজনেই সারাদিন উপোস ছিলাম, কেউ জল পর্যন্ত খাইনি। আরেকটা কথা সেটা হলো, তোমরা যখন শিবলিঙ্গে ফল অর্পণ করবে কখনো জলধারীর সামনের দিকে ফল অর্পণ করবে না। আমরা জানি শিবলিঙ্গ হলো শিব এবং পার্বতীর মিলনস্থল, শক্তিস্থল। আর এই শিবলিঙ্গে জল অর্পণ করার মাধ্যমে আমরা মহাদেবের কাছে এই প্রার্থনাই করি যেন উনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেন। তাই এই জলধারী থেকে জল যত স্মুথলি প্রবাহিত হবে ততই ভালো। তাই কোনো ভারী বস্তু চোঙের সামনের দিকে রাখা উচিত নয়। আর চেষ্টা করবে সবসময় মোমবাতি না জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো কোনো শুভ পুজো উপলক্ষে। এত কিছু বলার পর সবশেষে এই কথাটাও বলছি, মহাদেবের পুজোর কিন্তু কোনো নিয়ম হয় না। ভক্ত যেভাবে ভক্তি ভরে মহাদেবকে ডাকবে মহাদেব সেইভাবেই তাকে সাড়া দেবেন। মহাদেব তো 1 কোটি জলেও সন্তুষ্ট। হর হর মহাদেব। আজকের মতো এখানে, আবার দেখা হবে, বাই বাই।